সিপিআইএম এর রেড স্টারের পক্ষ থেকে এবং জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে কবি ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে কমরেড মির্জা হাসানের সমর্থনে যে পথসভা চলছে সেইখানে আমাদের কথা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই এলাকার মানুষ আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ খুব বেশি মিটিং করার সুযোগ আমাদের হয় না। তো যারা আছেন, যতদূর মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, সবার কাছে অনুরোধ যে আমাদের কথা এই নির্বাচনে আমরা কি বলতে চাইছি সেই বিষয়টা শুনবেন এবং আপনাদের যে অধিকার সেই অধিকারকে চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন। এবং এখানে উপস্থিত আছেন যারা ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন, আমার পরে আপনাদের যে প্রার্থী সিপিআইএম এর রেড স্টার মনোনীত প্রার্থী এবং জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক কমরেড মির্জা হাসান বলবেন, তার কথাও আপনারা শুনবেন। তো অনেকক্ষণ ধরে আমাদের এই সভা চলছে, এখানে যে সমস্ত বক্তব্য এসেছে চেষ্টা করব সেই বিষয়গুলোকে আর নতুন করে উত্থাপিত না করতে। তো আজকে এটা আপনারা বুঝে গেছেন যে বিজেপি যে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, সমস্ত শ্রমিক কৃষক মেহনতি মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আদিবাসী দলিত মানুষ থেকে শুরু করে সকলে পয়লা নম্বরের দুশ্মন, এটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। এবং আমরা যে ট্রাক্টর চিহ্ন নিয়েছি, এবারে মির্জা হাসান যে ট্রাক্টর চিহ্ন নিয়ে লড়ছে, সেই ট্রাক্টর চিহ্নটা আজকে বিজেপির বিরুদ্ধে, আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আজকে কৃষকদের উপর হামলার বিরুদ্ধে, শ্রমিকের উপর হামলার বিরুদ্ধে, সাধারণ মানুষের উপর হামলার বিরুদ্ধে আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠেছে। সেই কারণেই আমরা কিন্তু ট্রাক্টর চিহ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ এই ট্রাক্টর কি করেছে সবাই আপনারা জানেন, এই ট্রাক্টর পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছে 120 দিন থেকে 120 দিন ধরে, মানে 4 মাস ধরে দিল্লি অবরুদ্ধ। আপনারা দেখেছিলেন 26শে জানুয়ারি লালকেল্লা পর্যন্ত কৃষকরা পৌঁছে গিয়েছিল এই ট্রাক্টর নিয়ে। এই ট্রাক্টর, এই ট্রলি আজকে কৃষক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। সেই জায়গা থেকে হচ্ছে ট্রাক্টর আমাদের চিহ্ন। তো বন্ধুগণ, এটা তো সাধারণভাবে তার মানে পরিষ্কার যে বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের আমরা অংশীদার, তা নিয়ে কোন রকম কোন সংশয় কারোর মধ্যে থাকার কথা নয়। তার কারণ বিজেপিকে যদি কেউ রুখে থাকে, এই সময়টা জুড়ে দেখবেন বিজেপির লাফালাফি অনেকটাই বন্ধ। ওই নরেন্দ্র মোদীদের লাফালাফি, ওই যোগী আদিত্যনাথদের লাফালাফি, ওই দিলীপ ঘোষদের লাফালাফি অনেকটাই বন্ধ। তার কারণ লাফাবেটা কি করে? যে হিন্দি বলাই, হিন্দু হিন্দি হিন্দুস্তানের স্লোগান তারা দিত, হিন্দু রাষ্ট্র করার কথা বলতো যাদের জোরে, তারাই তো আজকে দিল্লি অবরুদ্ধ করে রেখেছে 4 মাস ধরে। আমাদের সাথে আমাদের আইএকেএস যে কৃষক সংগঠন, সেই কৃষক সংগঠনের সেখানে তাঁবু রয়েছে, সেই তাঁবুতে আমাদের সাথীরা সিংহ বর্ডারে অবস্থান করছে। তো সেই প্রসঙ্গে আরো কিছু কথা বলার আছে, সেটা আমি পরে বলবো। আজকে ধরুন ভাঙড়ে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, তখন কিছু বিশেষ প্রশ্ন আপনাদেরকে নিশ্চয়ই ভাবাচ্ছে। ধরুন এই যে আমি কথাটা বললাম যে বিজেপি 1 নম্বরের দুশ্মন, তার মানে কি তৃণমূলকে ভোট দিতে হবে? তো সামনে তো দেখা যাচ্ছে তৃণমূল, এই সামনেই দেখা যাচ্ছে এই পোলেরহাটে তৃণমূল কি করেছে। গতকালই আমরা ঘুরছিলাম, এই শুনছিলাম যে 100 দিনের কাজ কেউ পায় না। 100 দিনের কাজ যেটা মানে আইনি অধিকার, কেউ পায় না। পোলেরহাট 2 নম্বর বাদ দিলে পায় কিভাবে? ওই কিছু কাজ হলো, দেখিয়ে দিল কিছু, তার মধ্যে কিছু লোককে দিয়ে দিল পকেটে টাকা, আর বাকিটা হলো কাটমানি। খুব সংক্ষেপে বললে কাটমানি। এই খয়েরপুর অঞ্চলে দেখছি একটা রাস্তা হচ্ছে,
এখন রাস্তা হচ্ছে একটা, রাস্তাঘাটের অবস্থা দেখুন পুরো ভাঙর জুড়ে। বলছিলেন কিছুদিন আগে যখন তিনি সুস্থ ছিলেন, একটা কোথায় বিজয়গঞ্জ বাজারে বোধহয় সভা করছিলেন, সেই সভাতে বলছেন যে কেমন করে রাস্তা হবে, এই রাস্তা তো চলে গেছে ওই আন্দোলনকারীরা নিয়ে ওই বোয়ালঘাটায়, আমরা নাকি বোয়ালঘাটায় নিয়ে চলে এসেছি ওই বিজয়গঞ্জের রাস্তা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বিজয়গঞ্জের মানুষ যাতে আমাদের বিরুদ্ধে চলে যায়। কিন্তু এইটুকু আমরা বলতে পারি, হ্যাঁ রাস্তা হয়েছে, ওই পাকাপোল থেকে বোয়ালঘাটা রাস্তা হয়েছে, এই মিলতে পাড়ায় রাস্তা হয়েছে, এই হাড়ুয়া রোড ভালো হয়েছে। আর যদি পরেরহাট 2 নম্বর অঞ্চল ধরেন, অলিতে গলিতে যে কংক্রিটের রাস্তা সেটা দেখতে পাবেন। কারা করেছে সেই রাস্তা, কিভাবে হলো? আমাদের দেখলেন এই যে আজিজুল মোল্লা বক্তব্য রাখলেন, আমাদের জাহানারা বিবি বক্তব্য রাখলেন, এই দুজন কি করে জানেন? একজন রাজমিস্ত্রির কাজ করে, সময় পায় না, পঞ্চায়েতে বেশিক্ষণ সময় দিতে পারে না। আর একজন তার বাড়িতে তার হাজবেন্ড সে ট্রাক চালিয়ে বেড়ায়, কখনো পয়সা জোগাড় করতে পারে না, ওই ইট ভাটায় জোগাড়েরও কাজ করে। আর অন্য দলের যদি পঞ্চায়েত মেম্বারের কখনো জেতার কোন অবস্থা আসতো, জিতে যদি 5 বছর থাকতে পারত, তাহলে তাদের তো স্করপিও বাধা, কি তাই তো দেখা যায়। তাহলে এখানে যে সংস্কৃতিটা আমরা চালু করেছি, আপনি সেটার পক্ষে নাকি লুটেরাদের পক্ষে? আজকে এইখানে আরাবুল ইসলাম একটা রাস্তা বানাচ্ছে, মানে আপনি ভাবুন এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে সুযোগ পেলেই চুরি, মানে পঞ্চায়েতে উঠতে পারে না, কোন প্রধান পঞ্চায়েতে যেতে পারে না। পরেরহাট 2 নম্বর অঞ্চলে ওই 11টা পঞ্চায়েত মেম্বার তারা যেতে পারে না, মানুষ তাদের যেতে দেয় না। আরাবুল ইসলামের ছেলে পঞ্চায়েতের আশপাশে যেতে পারে না, তার কারণ তারা বিডিও অফিসে হামলা করেছিল। এবার পঞ্চায়েত সমিতিতে তারা আছে, সেই প্রভাবকে কাজে লাগিয়ে একটা রাস্তা বানাচ্ছে। রাস্তাটা কি ভাবুন, প্রকাশ্যে এত কিছুর পরেও সে লিখেছে যে ওই রাস্তা নাকি, রাস্তার বোর্ডে আছে খামারাইল থেকে মাছি ভাঙা, রাস্তাটা কোথায় হচ্ছে? গাজীপুর। তাই নিয়ে তদন্ত চলছে। চিন্তা করতে হবে না, নির্বাচনের পরে সেই তদন্তের রিপোর্ট বেরোবে, সমস্ত ইঞ্জিনিয়াররা ছবি তুলে নিয়ে গেছে, সেই নিয়ে বিভিন্ন কাগজেও বেরিয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলেও বেরিয়েছে, আপনারা দেখেছেন। আমরা নাকি শুধু তাদের পেছনে লেগে বেড়াই না, পেছনে তো আমরা লাগছিলাম না কারুর, কিন্তু আমাদের পেছনে যদি কেউ লাগতে আসে সে যে ছাড় পাবে না, সেটা এই পঞ্চায়েত থেকে প্রমাণিত। যে তারা জিতেছে ঠিকই, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কিন্তু পঞ্চায়েতের ত্রিসীমানা মারাতে পারে না। তারা আজকে বড় বড় কথা বলে বেড়াচ্ছে, আমরা নাকি 12 কোটি টাকা খেয়েছি, তার নাকি হিসেব দিতে হবে। কেউ বলছে হিসেব যদি নিতে হয় বিডিও অফিসে চলে গেলে, যেখানে আরাবুল ইসলাম বসেন যে অফিসটায়, তার পাশেই তো বিডিও অফিস, সেখানে তো আমাদের মেরেও ছিল লোকজনকে। তাই সেই বিডিওর কাছে যাবে, বলবেন যে দাদা ওই 12 কোটির হিসেবটা কি আছে, জমি কমিটির সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী দেখি কে কত টাকা পেয়েছে, দেখিয়ে দেবে। কারণ ওটা তো আর ওদের মতো ওই টেবিলের তলা দিয়ে যায়নি, ওটা গেছে বিডিও অফিস থেকে, ওটা গেছে পঞ্চায়েত অফিস থেকে। এখনো পর্যন্ত 1,25,00,000 টাকা বাকি আছে। হ্যাঁ, হিসেবটাও এটা ওই 12 কোটির যে কথা বলে। হ্যাঁ, শুনছিলাম একটু আগে আমাদের কমরেড শঙ্কর দাস বলছিলেন যে আমাদের বিরুদ্ধে এরকম প্রচার চলছে, যারা শহীদ হয়েছে তারা নাকি কোনো ক্ষতিপূরণ পায়নি। কি পায়নি ক্ষতিপূরণ? কি পেয়েছে তো ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ সরকারি হিসেবে 8 লক্ষ টাকা করে তারা পেয়েছে, আর পরিবারের আরো অন্যরা মিলে দেখা যাবে 10 লাখ পার হয়ে গেছে। বলে বেড়াচ্ছে ক্ষতিপূরণ নাকি পাই, বলে বেড়াচ্ছে তারা, সে তারা বলবেই, তাদের স্বার্থে বলছে। তো আমি অন্য একটা কথা বলছি, আমি বলছি যে আজকে দেখুন বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না, সেই নিয়ে কোনো মতপার্থক্য নেই, কিন্তু রুখবেনটা কি করে? চোর চোরটাদের নিয়ে রক্ষা
বিজেপি তো আসছেই এই কারণে। যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন সেটা হচ্ছে যে হ্যাঁ আজকের গণশক্তি কাগজে লিখেছে, সেটা হচ্ছে যে ভাঙড়ে নাকি ঐতিহাসিক সমাবেশ হয়েছে গতকাল, ভাঙড়ে নাকি ঐতিহাসিক সমাবেশ হয়েছে গতকাল, গতকাল নাকি এত বড় সমাবেশ তারা করেছে, প্রার্থীর নাকি জয় নিশ্চিত, তাই তারা গণশক্তিতে হেডলাইন করেছে। কিন্তু আমাদের প্রশ্নটা কোথায়, যে এই লোকগুলো তো ছিল, এই লোকগুলো কোথায় ছিল? পুরো ভাঙড়ে গত 3 বছর আগে একটা জায়গাতেও পঞ্চায়েতে দাঁড়ানোর জন্য, একটা জায়গাতেও সিপিএম তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ওই পঞ্চায়েতে এসে দাঁড়াতে গিয়ে কোন জায়গায় আক্রমণের শিকার হয়েছে শুনেছে? মানে দাঁড়াতে চেয়েছে কিন্তু পারেনি, এরকম হয়েছে? কি হয়েছে? এই পুরো ভাঙড়ে কটা প্রার্থী ছিল? টোটাল ছিল বিরোধী প্রার্থী 8টা, সেই 8টা ছিল জমি কমিটি। তাহলে সেই 8টা প্রার্থী লড়েছে, তারা রক্তাক্ত হয়েছে, জেল খেটেছে, কিন্তু দাঁড়িয়ে আছে। তাই শুধু মানুষ যখন আসবে, মানুষের মধ্যে একটা আবেগ তুলে দিয়ে আমি বলবো দেখো কত মানুষ, ভোটটা দাও, জিতে যাব, জিতে গেলে কাজ করব না, এই তত্ত্বে সিপিআইএম এর রেড স্টার জমি কমিটি বিশ্বাস করে না। কারণ বড় শক্তি মানেই শুধু সে লড়তে পারবে তা নয়। তাই যদি হতো তাহলে এখানে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে লড়াইটা তো সিপিএমই করতো। তাই যদি হতো পাওয়ার গ্রিডের বিরুদ্ধে লড়াইটা তো লড়াই করতো, কিন্তু না, কাউকে পাওয়া যায়নি। ওই ছোট শক্তিকেই খুঁজে নিতে হয়েছে এবং লড়াই হয়েছে, লড়াইতে জিত হাসিল হয়েছে। হ্যাঁ, অনেকে বলবেন যে হ্যাঁ ওখানে তো সাবস্টেশনটা আছে, ওই তুলে দিতে তো পারা গেল না, তুলে দিতে তো পারা গেল না, সাবস্টেশনটা তো আছে। আমরা কি বলি, কি সাবস্টেশন আছে ওটা? ওই সাবস্টেশনটাকে পাওয়ার গ্রিড, যেটা বলা হয়েছিল পাওয়ার গ্রিড হবে, আমরা বলেছিলাম পাওয়ার গ্রিড হবে না। আমরা বলেছিলাম পাওয়ার গ্রিড হবে না, কারণ পাওয়ার গ্রিড মানে শুধু দুটো লাইন নয়, পুরো এলাকা দিয়ে চারিদিক দিয়ে তারের জাল সরাসরি ওখান থেকে বিস্তৃত হতো। এবং এই পোলের হাটের মধ্যেও টাওয়ার বসানোর কাজ চলছিল, ওই পানাপুকুরেও টাওয়ার বসানোর কাজ চলছিল, ওই অন্যান্য জায়গাতেও টাওয়ার বসানোর কাজ চলছিল। এখন কি কোনো দিক দিয়ে লাইন গেছে? এই পোলের হাটের মানুষ কি বলতে পারবেন যে পোলের হাটে একটাও টাওয়ার বসেছে? ওই হাটের উপর তো টাওয়ার বসিয়ে দিতে এসেছিল না, পারেনি। হ্যাঁ, এক্ষেত্রে পোলের হাট 2 নম্বর অঞ্চলের মানুষকে অবশ্যই আপনাদের বাহবা দেওয়া উচিত, কারণ তাদের জন্য পুরো ভাঙড় বেঁচেছে। আজকে এখানে যে মির্জা হাসান দাঁড়িয়ে আছে, হ্যাঁ মির্জা হাসান হয়তো গুলিতে উড়েও যেতে পারত। এই মির্জা হাসানদের মতন যারা নেতারা এখানে আছে, তারা কোনোদিন বোমাতে উড়েও যেতে পারত। বাড়ি বাড়ি আক্রমণ হয়েছে, পাড়ার উপর আক্রমণ হয়েছে, গ্রামের মধ্যে ঢুকে গুলি করা হয়েছে, কিন্তু না, তাদেরকে দমানো যায়নি। আর তার ফলে বেঁচেছে কারা? লাভবান হয়েছে কারা? পুরো ভাঙড় লাভবান হয়েছে। পুরো ভাঙড়ের তারের জাল থেকে ভাঙড়ের মানুষ বেঁচেছে। এটা হচ্ছে ইতিহাস, এবং তার প্রতিনিধি হচ্ছেন মির্জা হাসান। না, তিনি একা নন, তিনি একা নন। এখানে যারা দাঁড়িয়ে আছেন, যে আমার পাশে দাঁড়িয়ে আছে অলি মোহাম্মদ, আমাদের মঞ্চে বসে আছেন, এখানে যে আজিজদা বক্তব্য রাখলেন, একজন সাধারণ মানুষ না, তিনি বড় কোনো নেতা ছিলেন না, এই মাটির মানুষ। এই যে মোশাররফ বসে আছেন, এই মির্জা বসে আছেন, হ্যাঁ ওর বাবা হয়তো পঞ্চায়েতের উপপ্রধান ছিল। মির্জা নিজে বলে যে তার বাবার হাত ধরে এই ছোটবেলায় কংগ্রেস পার্টির বোধহয় কোনো একটা সভাতে যাওয়াটাই হচ্ছে তার রাজনীতি করা। জীবনে রাজনীতির ঝাঁঝরা ধরেনি, কিন্তু এই লড়াইতে তারা জান বাজি রেখে লড়েছে। হ্যাঁ, লড়াই যখন করবে, লড়াইতে জান বাজি রাখতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে আমি বললাম যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াও, আর তারপরে যখন আক্রমণ হলো তখন আমি পালিয়ে গিয়ে আরেক জায়গায় বলে বেড়াচ্ছি যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াও, আর কর্মীরা আক্রমণের শিকার হচ্ছে আর নেতারা ভাষণ দিয়ে বেড়াচ্ছে। না, এটা লড়াই নয়। তাই যদি আজকে বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, ওই যে দেখুন
আজকে ওই সিন্ধু বর্ডার থেকে শুরু করে কৃষকরা যে ট্রাক্টর নিয়ে বসে আছে, ওইটা হচ্ছে লড়াই, এবং ওই লড়াইয়ের সঙ্গে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। ওটা হচ্ছে বিজেপিকে পরাজিত করার প্রথম পদক্ষেপ। এবারে এখানে বিজেপির বদলে গিয়ে তৃণমূল কাকে দাঁড় করিয়েছে একটু আগে শুনলেন। বোলপুরে তিনি এর আগেই কাস্তে হাতুড়ি তারা নিয়ে দাঁড়িয়েছিলেন এমপি ইলেকশনে, আগের লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিত্র নিয়ে দাঁড়িয়েছে। আর আজকে তিনি ওই জোড়া ফুলে দাঁড়াচ্ছেন। আচ্ছা, কি তাদের আদর্শ, কি করবেন তারা? একজন যোদ্ধা মানে সে বড় কেউ হয়ে গেল, জনগণের হয়ে সে কাজ করবে। রাজনীতিতে সে কালকেই ছিল কাস্তে হাতুড়ি, আজকেই হলো তৃণমূল, আগামী দিনে সে আবার পদ্ম ফুল হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর অন্যদিকে এখন এই যে দেখছেন, হ্যাঁ আমরা বলতে চাইছিলাম কিন্তু বলতে আমাদের বাধ্য করছে না। এখানে ধরুন এই যে বামফ্রন্ট কংগ্রেস, তার সাথে আবার আইএসএফ এর জোট হয়েছে। তো এখনই যদি এত মিথ্যে বলা হয়, মানে একটা দল অনেকে বলছে সবে তৈরি হলো, তার একটা প্রভাব আছে, ফুরফুরা শরীফের মানুষ হয়তো তিনি হয়তো আমাদের পক্ষে কাজ করবেন, তার মুখ দিয়ে তো মিথ্যে কথা বেরোবে না। সেটাই ছিল স্বাভাবিক। আমাদের পূর্ববর্তী বক্তা বললেন কথাটা, কিন্তু কি দাঁড়াচ্ছে অবস্থাটা? প্রথমে তিনি বললেন সেটা হচ্ছে 44টা সিট যদি তৃণমূল দেয় তাহলে তৃণমূলের সঙ্গে যাবে। কেন যাবে? তাহলে 44টা সিট লাগছে, এটাই ছিল তার কথা। এবার তৃণমূল দিলেন না, কাকে কে দেবে? সিপিএম এর সঙ্গে কথা হলো, সিপিএম 35টা সিট তাকে ছেড়ে দেবে, আর ওই কংগ্রেস নাকি বাকি সিটগুলো দিয়ে দেবে। এবার তিনি দেখলেন, তিনি গেলেন এবার তার সাথে। এবার কিন্তু কথা গেল পাল্টা। যেবার কি দাঁড়ালো? এবার দাঁড়ালো যে ভাগিদারি তিনি নিচ্ছেন। আর ভাগিদারি কিসের ভাগিদারি? না সাধারণ মানুষের তিনি ভাগিদারি নিচ্ছেন। ভালো কথা, ভাগিদারি নেওয়াটা ভালো, ভাগিদার হওয়া ভালো, পুরোটা ওদের ছেড়ে দেওয়া ভালো নয়। কিন্তু কিভাবে? আজকে জানেন, এই যে বলছেন ধরুন আপনি মানুষের সঙ্গে থাকবেন তো, এই যে সিপিএম যদি বলা যায় যে সিপিএম কে তো আগে এই কথাটার জবাব দিতে হবে, যে এসে ভাঙড়ে মিটিং করে গেলেন গতকাল বিমান বসু, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তিনি কি করেছেন? গতকাল বলছেন মাদ্রাসার নাকি এই যে বলেছিল তৃণমূল কংগ্রেস যে মাদ্রাসা তৈরি করবে, মাদ্রাসা তৈরি হয়নি, মাদ্রাসার উন্নয়ন হয়নি। আর এটা কি মানুষ ভুলে গেছে? যদিও মানুষের স্মৃতি তুলনায় কম হয়তো, যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, যে কারণে মুসলিম জনগণ বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে মাদ্রাসাতে নাকি সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, এটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল কি বলেনি? মনে আছে যে বলেছিল? যে কি মনে আছে কারণ? না এরা তো তখন ছোট, মনে আছে তো? আচ্ছা, তাহলে সেই জবাবটা তারা দেবেন না? যে সাচার কমিটির যে রিপোর্ট, রাজীবদের সাচার, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বললেন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে আলোচনা আছে। রাজীবদার সাচার 2009 সালে যখন সিঙ্গুর নন্দীগ্রাম ঘটছে, নন্দীগ্রামের গণহত্যা হয়েছে, কৃষকরা মারা গেছে, সিঙ্গুরে জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই সময়ে ওই রাজীবদার সাচারের রিপোর্টটাও বেরিয়েছিল। এই বছর, গত বছর রাজীবদার সাচার মারা গেছে বিচারপতি সুপ্রিম কোর্টে। তো সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল যে যদিও 25% জনসংখ্যা আমাদের রাজ্যে মুসলিমদের, কিন্তু তার মধ্যে সরকারি চাকরিতে অংশগ্রহণ মাত্র 2%। উঁচু দিকে তো নেই। এই যে আইপিএস অফিসার ছিলেন নজরুল ইসলাম, তিনি লিখছেন কলকাতায় তিনি আইপিএস অফিসার, ভাবুন কলকাতায় তিনি একটা বাড়ি ভাড়া পাননি। কার আমলে? বামফ্রন্টের আমলে তো। এবার মমতা ব্যানার্জি দেখলেন এটা সুযোগ। আমরা লিখেছি ধারাবাহিক ভাবে যে মুসলিম জনগণকে শুধু ভোট ব্যাংক
ওটা কি একটা ভোটের ব্যাংক হয়ে আছে? কেউ এসে বলো যে হ্যাঁ এই মুসলিমদের কোনো লাভ হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, মুসলিমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, আর তারা এবার সেদিকে চলে গেল। ইমাম কিছু ধরুন যারা ধর্মগুরু তাদের সঙ্গে কথাবার্তা বলে যে হ্যাঁ একে ভোট দাও, ভোট দিয়ে দিল। এটা কি মুসলিমদের কর্তব্য? মমতা ব্যানার্জি কি করলেন? তিনি যখন বললেন যে আমি রাজেন্দ্র সাচারকে এনে এখানে কমিটি বানিয়ে দেব, তাই সব মুসলিম এই যে আজকে যারা প্রচার করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তারাই তো ভোট দিতে বলেছিল যে না তৃণমূলকে জেতাও। কি বলেনি তৃণমূলকে জেতাও? তাহলে তৃণমূলকে জেতাও বলেছিল, আজকে বলছে তৃণমূলকে হারাও। তার মানে কি সবাই হচ্ছে দাবার ঘুটি? ওই ফুটবল যেদিকে মারবে এ লাথি মারবে, ওইদিকে যাবে, ও লাথি মারবে, এদিকে আসবে। হ্যাঁ, এখানে কেউ বলতে পারেন হ্যাঁ পীরজাদা তো এবার নিজে রাজনীতি করছেন, মানে অন্যদিকে যাবেন না তিনি বলছেন, কিন্তু গেলেন কোথায়? গেলেন কোথায়? তিনি কি বললেন যে যেদিকে খুশি আমি যেতে পারি, মানে কি আরো বড় ফুটবল, তিনি নিজেই ফুটবল, যে যেদিকে তাকে সিট দেবে সেদিকেই তিনি চলে যাবেন। প্রথমে এটা বললেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করছেন, ঠিক আছে, ভালো কথা করুন, আরো বেশি করে করুন, কিন্তু পাশাপাশি যে প্রশ্নটা ছোট্ট করে উঠে যাবে সেটা হচ্ছে ভাই পীরজাদা, তোমার তো মুখে তুমি তো কখনো মিথ্যে বলাটা তোমার উচিত নয়, মানুষের কাছে সত্য গোপন করাটা উচিত নয়, এটা তো তোমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। আমি যদি ধরে নিই তাহলে সত্যটাকে কেন গোপন করছো? সত্যটা বলো, সত্যটা বলো যে বামফ্রন্ট সরকারের আমলে 2% মুসলিম জনগণের উন্নতি হয়নি, সেই সত্যটা বলো। তার বদলে বামফ্রন্টের সঙ্গে জোট না, আমরা নাকি দাঁড়ালে তাদের অসুবিধা, ভাঙনটা নাকি তাদের চাই। আচ্ছা, আমাদের সাথে কথা বলতে পারতো তো যদি সত্যি সত্যি তারা লড়াইয়ের ময়দানে থাকতো। না, কোনো লড়াইয়ের ময়দানে তো তারা ছিলেন না। যদি আমি ধরেও নিই যে আজকে থেকে তারা মনে করছেন লড়াই করবেন, আমরা কি এতই খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, এটা আমরা গায়ের জোরে বলতে পারি যে একমাত্র যদি কোথাও ওই তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা ঝান্ডা তুলতে না পারে সেটা হচ্ছে এই বোলারহাট 2, সেটা হচ্ছে ভাঙড়ের একটা অঞ্চল। আর ওই বিজেপির তো ওখানে কোনো কথাই নেই, তারা হয়ে গেল নাকি ফালতু। আর যারা 34 বছর সরকারে থেকে সাধারণ মানুষের জন্য একটা রাস্তা করতে পারেন, এই যে বলছে কর্মসংস্থানের কথা, সে তো নরেন্দ্র মোদীও বলেছিল কর্মসংস্থানের কথা। 15 লক্ষ টাকা নাকি চলে আসবে ব্যাংকের অ্যাকাউন্টে, তাই জিরো ব্যালেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন বলল। এবার আপনি জিরো ব্যালেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন, এবার আপনার উল্টে ওখানে ফাইন যাচ্ছে, কারণ জিরো টাকা তো থাকবে না ওখানে, হয় আপনাকে টাকা রাখতে হবে, না হলে অ্যাকাউন্ট চলে যাবে। এবার আপনি ফাইন দিয়ে টাকা ভরছেন, ভাবছেন 15 লক্ষ আসবে, পরে কি বলছে ওটা ছিল জুমলা, ওটা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি, মানে জুমলা, জুমলা মানে মিথ্যে। ঠিক সেরকমই আজকে তো অনেকেই অনেক কথা বলতে পারে। এই যে মমতা ব্যানার্জি তার ইস্তেহারে বলেছে যে আগে নাকি 100% কাজ পূরণ করে দিয়েছে, আর এখন নাকি প্রত্যেক বছর 5 লক্ষ বেকারকে চাকরি দেবে। মমতা ব্যানার্জি বললেন ইস্তেহারে, কি সেটা বিশ্বাসযোগ্য? বিশ্বাস করতে হবে। আজকে যে বামফ্রন্ট বলছে কর্মসংস্থান, কি দেখিয়ে বলছে, গিয়ে কি করছে ওই সিঙ্গুরে একটা আপনার ওই টাটার গাড়ির কারখানার মতন একটা ছোট্ট একজন আর্কিটেক্টকে দিয়ে বানিয়েছে একটা তার মডেল, বানিয়ে বলছে এই দেখো শিলান্যাস করে দিলাম, আমরা শিল্পায়ন করব। আরে যে কারখানাটা চলেইনি সেই কারখানাটা দিয়ে কি করে বেকারদের কাজ হবে, সেই জবাবটা তো বিমান বসুরা দেবে। মানে সিঙ্গুরের যে কারখানা, অনেকেই প্রচার করে, এখানে হয়তো অনেক বামপন্থী বন্ধুরা আছে, বোঝাচ্ছে যে সিঙ্গুরে যদি কারখানাটা হতো তাহলে আর বেকারদের সমস্যা থাকতো না। এই মমতা দিদি আর নকশালরা তারা করতে দেয় কারখানাটা। আচ্ছা, কারখানাটা কোথায় করছে? কারখানাটা করছিল যেখানে সবচেয়ে ভালো চাষ হয়। আপনি ভাবুন, এই যে মিদ্যেপাড়ার আমি দেখেছি যেখানে প্রত্যেক এই যে সমস্ত সবজি চাষটা হয় যে মাঠটা, আচ্ছা ওই মাঠটায় যদি বলে একটা কারখানা করে দেবো আর তোমরা এখান থেকে চলে যাও, কেউ রাজি হবে? আচ্ছা, সবজি চাষ করে প্রথম মানুষ কিভাবে ওই সবজিগুলো কিভাবে ভালোভাবে বিক্রি হবে, যারা কৃষক কি করে ফসলের দাম পাবে,
তারা কি বলছে? কৃষি আর লাভজনক নয়, অতএব কৃষিটাকে তুলে দাও, ওইখানে কারখানা করে দাও। কোন কারখানা? ন্যানো গাড়ির কারখানা। ন্যানো গাড়ির কারখানা দেখেন, কেউ ন্যানো চলে এই রাস্তাটায় এক একটা দেখতে পাবে। তো এবার আন্দোলন হলো কি কারণে? আন্দোলন হলো যে কারণে এখানে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই কারণে। হ্যাঁ, আমি এটা বলছি কারণ আমি ওই সেই আন্দোলনে ছিলাম, আমরা সেই আন্দোলনে ছিলাম। যদি কেউ বলে যে সিঙ্গুরের জন্য শিল্পায়ন হয়নি, 100% মিথ্যে কথা বলছে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে এবং এই ধোঁকাবাজি রাজনীতি করে আজকে মানুষের অবস্থাটা এখানে। আজকে বিজেপিকে এনে দিচ্ছে সারা রাজ্যে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা কমরেড শঙ্কর দাস বললেন যে একটা সময় ভাবা যেত না যে সাম্প্রদায়িকতার কথা প্রকাশ্যে বলা যাবে, বিজেপি তার ঝান্ডা তুলতে পারবে। আজকে দেখুন এই ভাবর থেকে কত বিজেপির গাড়ি যাচ্ছে। কি করে যাচ্ছে? কেন যাচ্ছে? কারণ এত যদি মিথ্যার আশ্রয় সবাই নেয়, কাকে মানুষ বিশ্বাস করবে? মিথ্যাটা কি, সত্যটা কি? আমরা বলেছিলাম কৃষি জমির উপর শিল্প না করে ওখানেই পাশে জমি আছে, সেই জমিতে করুক না। এবার বলছে টাটা নাকি চেয়েছে তাই দিতে হবে। আরে টাটা কি রাজ্য চালাবে নাকি? রাজ্য তো চালাবে জনগণ, তো টাটা চাইলে দিতে হবে নাকি? বলছে না, টাটা চেয়েছে তাই দিতে হবে, তার জন্য কৃষকদের পেটাও। দেখবেন ভিডিওগুলো, এখনো দেখবেন, সিঙ্গুর সার্চ দিয়ে ইউটিউবে যাবেন, কিভাবে বাড়ির ছাদের উপর উঠে কৃষকদেরকে পিটিয়ে সেখানকার জমি দখল করেছিল 1000 বিঘা। তার বিরুদ্ধে আমরা লড়েছিলাম। হ্যাঁ, মমতা ব্যানার্জিও এসেছিল, সেই কারণে আমরা সমর্থন করেছিলাম। যে কারণে এখানে আপনারা দেখেছেন বিকাশ ভট্টাচার্যকে আমরা সমর্থন করেছিলাম, কারণ সিপিএম ভাঙড় আন্দোলনের সময় আমাদের সমর্থনে কিছুটা হলেও মুখে হলেও এগিয়ে এসেছিল। বিকাশ ভট্টাচার্য শেষ দিন পর্যন্ত ছিলেন। তাই আন্দোলনের জায়গা থেকে সমর্থন, অন্য কোনো কারণে ছিল না। ঠিক যে কারণে আজকে সিপিএম আমাদের সমর্থন করলো না, কারণ জানে সত্যটা আমরা বলবো। কারণ সত্যটা ছিল এই যে যে কৃষি জমিটাতে 4টে ফসল হতো, সেরকম কৃষি জমি নিয়ে ওরা কারখানা করবে, দখল করে জমিগুলোকে শেষ করে দিল। জমিগুলোকে শেষ করে দিল, এখনো পর্যন্ত সেই জমিতে চাষ হয় না। ভাবো না। তো অনেকে বলছে চাষ তো হয় না, তাহলে কারখানা হলে কি ক্ষতি হতো? ঠিক, কিন্তু জমিটা তুমি নষ্ট করলে কেন? জমিটা তো তুমি নষ্ট করেছো, জমিটা নষ্টটা করলে কেন? তার জবাবটা কে দেবে? তাহলে জমি তুমি নষ্ট করেছো, এবার বলছে চাষ হয় না তাই কারখানা বানাবে। আর যে কারখানাগুলো বন্ধ হয়ে আছে সেগুলো কে খুলবে? হিমপোটরটা কেন বন্ধ হয়ে গেল জানেন? হিমপোটর বলে একটা কারখানা আমাদের দেশে রাজ্যে আছে, হুগলিতে, ওই উত্তরপাড়ায় ওই হিমপোটর বলে একটা স্টেশন আছে, যেখানে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো, গাড়ির কারখানা, সেই সবই বন্ধ হয়ে গেল। আর বললো ন্যানো গাড়ি হবে, সেই ন্যানো গাড়ির কারখানা এবার চলে গেল গুজরাটে। সাদান্ত বলে একটা জায়গায় গুজরাটে গিয়ে তো তৈরি করলো ন্যানো গাড়ির কারখানা টাটা। সেই কারখানা চলে, ওই সিপিএম এর নেতারা যখন বলতে আসবে বা অন্যরা বলতে আসবে, মানে এখন সরকারি নেই, 10 বছর হয়ে গেল, তা সত্ত্বেও কিন্তু সেই সরকারি মিথ্যের যে অভ্যাস সেটা ছাড়তে পারলো না। ওই যে কথাই আছে না যে জমিদারি চলে গেছে, কিন্তু জমিদারি অভ্যাসটা যায়নি। যে বলছে ওই কারখানাটা তো বন্ধ হয়ে গেছে, তাহলে সিঙ্গুরে যে কারখানাটা তৈরি করতো সেই কারখানাটা তো বন্ধ থাকতো, কারণ ন্যানো গাড়ি চলে না। ওই 1 লক্ষ টাকায় আজকাল মোটর সাইকেল কেনে, মোটর সাইকেল হয় না, 1 লক্ষ টাকায় নাকি গাড়ি দেবে, এসব ফালতু কথা বলে জমিটা নিয়ে নিচ্ছিল টাটা। তার জন্য লড়াই হয়েছে। আচ্ছা, নন্দীগ্রাম, এরপরে নন্দীগ্রাম যে কেমিক্যাল ফ্যাক্টরি তারা বসাতে চাইছিল পুরো নন্দীগ্রাম এলাকাটা কিনে, মানে সেখানে যে মসজিদ পড়বে, সেখানে যে মন্দির পড়বে, সেখানে যে বাড়ি পড়বে, সব চলে যেতে হবে অন্য জায়গায়, এবং কেমিক্যাল হাব হবে, স্পেশাল ইকোনমিক জোন হবে, মানে হচ্ছে একটা পুরো এলাকাকে ঘিরে নেওয়া হবে, সেখানে কোনো মানুষ থাকবে না, সেখানকার মানুষকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। এটা ছিল নন্দীগ্রামের প্রজেক্ট। কার জন্য? না, ওই ইন্দোনেশিয়ার একজন কোম্পানির মালিক, সে হচ্ছে সালেম, সেই সালেম গ্রুপের জন্য। এবার কি বলছে যে তারা আসতে চেয়েছে কি কারখানা নিয়ে, কি কোম্পানি? কেমিক্যাল ফ্যাক্টরি। যে কেমিক্যাল দুটো ফ্যাক্টরি আছে রাজারহাটের কাছে, ছোট 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 ছোট, তো খুব বড় তো নয়, ওই দুটো ফ্যাক্টরির কারণে পুরো বিদ্যাধরী আজকে মরতে বসেছে। বিদ্যাধরী নদী, তার জলে কেউ নামতে পারে না দুটো ফ্যাক্টরির জন্য। আর সেখানে হলদি নদীর পাশে একটা কেমিক্যাল হাব বসাবে, কারণ ওই কেমিক্যাল হাব সারা পৃথিবীর কোথাও কেউ বসাতে পারেনি, দেয়নি বসাতে।
কারণ যেখানে বসিয়েছে সেখানকার শহর, সেখানকার এলাকা, সেখানকার জলবায়ু সব নষ্ট হয়ে গেছে। সেই জিনিসকে এনে বসাতে চেয়েছিল, ঠিক যেভাবে পাওয়ার গ্রিডটা মমতা ব্যানার্জি এখানে বসিয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়েছি। হ্যাঁ, সেই ঐতিহ্য নিয়েই আমরা বলি যে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে ভাঙরের কথা বলি। সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম, হ্যাঁ সেই নন্দীগ্রামে তারা 14 জন সরকারি হিসেবে গণহত্যা করে বলেছিল সূর্যোদয় হয়েছে। তার জবাবটা দেবে না? কাদেরকে খুন করেছিল? তারা কি উচ্চ বর্ণের লোক ছিল, না তারা মুসলিম আদিবাসী দলিত ছিল? তাহলে যারা দলিতদের জন্য গলা ফাটাচ্ছে, যারা ওই আদিবাসীদের জন্য গলা ফাটাচ্ছে, তারা আজকে নন্দীগ্রামে গিয়ে বামফ্রন্টের হয়ে ভোটটা চাইছে কি করে? যার হাতে রক্ত লেগে আছে, সেই রক্তটাকে হাত নিয়ে যারা যাচ্ছে ভোট চাইতে, তাদের হয়ে ভোটটা চাইছে কি করে? সেই জবাবটা তাদের দিতে হবে। দুঃখের কথা হচ্ছে এটা যে না, এখানেও খাওয়া, এখানেও জুমলা, তো বিজেপি আসবে না তো কে আসবে? লোকে কি ভাবছে? সবাই তো মিথ্যেবাদী। বিশ্বাস আর করবো কাকে? বিশ্বাস করার তো কিছু নেই। একজন পীর জাদাও যদি বলে অসত্য ভাষণ, তাহলে বিশ্বাস করবো কাকে? কি ভাববেন তো? আজকে এই যে আইএসএফ বলে যে পার্টিটা দাঁড়িয়েছে, সে কি নির্বাচনে লড়ছে? জানেন? কেউ বলতে পারবে? এখানে যারা আছে, আইএসএফ বলছে আমরা দাঁড়িয়েছি, এই যে ছোট ভাইজান নাকি দাঁড়িয়েছে, সেই পার্টিটার নাম কি কার হয়ে? যদি কেউ মনেও করেন ভোটটা দেবো তাকে, মানে কোন পার্টিকে ভোট দেবেন? জানেন? জানেন? আপনি জানেন? জানেন? কেউ জানে? কেউ জানে না। মানে যে পার্টিটার হয়ে তিনি লড়ছেন, যে পার্টির হয়ে ভোটটা চাইছেন, সেই পার্টিটার নাম কাউকে বলছে না। কি কথাটা বুঝলেন? কি বলতে চাইছি আমি? কি কেউ জানে না এখানে? বলছে আইএসএফ এর হয়ে দাঁড়িয়েছি। আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, আইএসএফ এর হয়ে দাঁড়ায়নি। সত্যটা হচ্ছে আইএসএফ এর হয়ে দাঁড়ায়নি। এই মঞ্চে আমি বলে যাচ্ছি, কেউ যদি সত্য প্রমাণ করতে পারে মির্জা হাসান দাঁড়াবে না, প্রার্থীপদ তুলে নেব, আইএসএফ কে ভোট দেব। কেউ যদি প্রমাণ করতে পারে আইএসএফ দাঁড়িয়েছে। এই ধরনের মিথ্যা প্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সত্যটা আমি বলে দিচ্ছি, দাঁড়িয়েছে ওই যে নানান জায়গায় ভাড়া পাওয়া যায় পার্টি, নানান জায়গায় পার্টি ভাড়া পাওয়া যায়, যারা রেজিস্ট্রেশন করে রাখে, পার্টি ভাড়া দেয়, বলে আমার চিত্রটা তুমি নাও আর তুমি আমাকে টাকা দেবে। একটা দল বিহারে আছে, বিহারে আছে একটা দল, সেই দলটাকে আপনি খুঁজবেন কোথাও পাবেন না, ওই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ছাড়া। সেই দলের কাজ ভারতবর্ষের কোন মানুষ জানে না, সেই দলটার নেতাকে কেউ জানে না, সেই দলটা কি কেউ জানে না। তার হয়ে ভোট চাইছে, তার ওই দলের হয়ে আপনি ভোটটা দেবেন সেটাও বলছে না। মানে আপনি জানলেন আইএসএফ কে ভোট দিতে যাচ্ছি, এবার ব্যালটে দেখলেন কি যে খাম চিহ্নে ভোট দেবো, পাশে দেখছি দলটা কি, দলটা তো দেখেনি, দলটা দেখলেন না, আইএসএফ তো নেই, অন্য দল। তখন কি করবেন? তখন কি ভাববেন? তাহলে এই যে কাজটা তারা করছে, আজকেই যদি তারা এই কাজটা করে, ভোটে জিতলে কি করবে? এই যে বলছেন যে আমার উপর বিশ্বাস রাখো, আমি সব করে নেব। আরে বিশ্বাস করেই তো মানুষ ঠকেছে, আবার কারোর উপর বিশ্বাস রাখবে? এমনই একজনের উপর যে তার পার্টির নামটাও বলে না সাধারণ মানুষকে। আমার কাছে শুনে নিন, পার্টির নামটার না হচ্ছে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি, আরএসএমপি। দেখবেন ওই যে পরে পোস্টার গুলো ছাপিয়েছে, যেখানে খাম চিহ্ন আছে, ছোট্ট করে হয়েছে, যেরকম সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে সিগারেট বিধিসম্মত সতর্কীকরণ, যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বলে ছোট করে লেখা থাকে একটা জায়গায়, সেরকম করে পোস্টারে লিখে দিচ্ছে ওই আইন বাঁচানোর জন্য আরএসএমপি।
মানে আপনি ভাবুন, একটা দলকে আপনি ভোট দেবেন, সেই দলটার নাম বলছেন। আচ্ছা, আজকে যদি এটা করে তারা, আজকে যদি এটা করে, খাম প্রতীকটা কার? না, আইএসএফ বলে কোনো দল নেই। এবার কি বলছে? না, ওটা নাকি ফ্রন্ট। আচ্ছা, ওই ফ্রন্ট, ওটা যদি ফ্রন্ট হয়, ধরুন বাম ফ্রন্ট, বাম ফ্রন্টের তো পার্টি আছে, বিভিন্ন পার্টি আছে, সেই পার্টিগুলোর নাম সবাই জানে। জানে সিপিএম আছে, জানে আরএসপি আছে, জানে ফরওয়ার্ড ব্লক আছে, জানে সিপিআই আছে। আচ্ছা, আইএসএফ একটা যদি ফ্রন্ট হয়, তাহলে পীরজাদার পার্টিটা কি? কোন পার্টির হয়ে তিনি ফ্রন্টে আছে? বিমান বসু ফ্রন্টের চেয়ারম্যান, কিন্তু বিমান বসু তো সিপিএম এর হয়ে আছে। তাহলে পীরজাদা কোন পার্টির হয়ে আইএসএফ এ আছেন? যদিও তিনি কোনো পদ হোল্ড করেন না, তার ভাই ওখানে নাকি প্রেসিডেন্ট হয়েছেন না সেক্রেটারি হয়েছে, তো কোন পার্টির হয়ে সেই ফ্রন্টটা গঠিত হয়েছে? তবে আজকে যদি তারা এই ধরনের কথা বলতে থাকে, আপনাকে পার্টির নামটুকু না জানিয়ে শুধু একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে জড়ো করে তারা বলছে প্রচুর মানুষকে জড়ো করেছি। সে তো ইসালে সওয়াবে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম যায়। এই পীরজাদার প্রোগ্রামেও হয়তো বহু ধর্মপ্রাণ মুসলিম যারা সত্যি সত্যি ধর্মটাকে মানেন, তারা হয়তো গেছেন তার ভাষণ শুনতে। সেটাকে তারা রাজনৈতিক কারণে ব্যবহার করে বলছে, দেখো আমার দিকে কত লোক, আর পার্টির নামটুকুও বলছে না। আর সেই কাজটা হতে দিচ্ছে কারা? হ্যাঁ, পীরজাদা সে বাচ্চা ছেলে হতেও পারে, সেরকম করতেও পারে, কিন্তু তার পথ নষ্ট করছে কারা? এত বড় সুবিধাবাদী এই দলগুলো, যে সে যে এটা করতে পারে না এই কথাটুকু 80 বছর বয়স হয়ে গেল সেই বিমান বাবুদের বলার সাহস হলো না। কারণ ভোট বড়, কি বলে ওটাকে, যে ভোট বড় বালাই, মানে ভোটটা তাকে পেতে হবে, যেভাবে হোক সরকারে আসতে হবে। না, সেভাবে মানুষকে মিথ্যা বলে সরকারে আসার কোনো প্রয়োজন নেই। যেমন একটা উদাহরণ দিই, আজকে বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে যে এখানে এলে নাকি, তারা জিতলে নাকি হিমঘর তৈরি হবে। কি বলছে তো নাকি শুনছি আমি, হিমঘর তৈরি হবে। তারা জিতলে নাকি হিমঘর তৈরি হবে, তারা জিতলে নাকি হাসপাতাল তৈরি হবে। তাই ভাঙড়ে তাদের দাঁড়ানোটা খুব দরকার। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হলো 2018 সালে ভাঙড়ের এই আন্দোলনের পরে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে আমরা দাবি করেছিলাম যে ভাঙড়ে কোনো হাসপাতাল বড় নেই, কারণ ভাঙড় থেকে মানুষকে একটু বড় কোনো রোগ হলেই যেতে হয় আরজি কর। তো আরজি করে যে হাসপাতাল, সেটার বদলে ভাঙড়ে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হোক। এখন আলোচনা করতে করতে সমস্যা যেটা বেরোলো, সেটা হচ্ছে ভাঙড় কোন মহকুমাও নয়, সাব ডিভিশনও নয়। সাব ডিভিশন হচ্ছে বারুইপুর। তাহলে বারুইপুরে সাব ডিভিশনাল হাসপাতাল আছে, তাহলে ব্লক লেভেলের কোন হাসপাতাল হতে পারে, সেটা জিরানগাছায় ইতিমধ্যেই আছে। তাহলে জিরানগাছায় হাসপাতাল আছে, কি হবে? তাহলে ওটাকে ডেভেলপ করে এখন তো 10 বেড আছে, চাইলেই তো ওটাকে সুপার স্পেশালিটি করা যায় না। তখন কথা হলো, তাহলে ঢিবঢিবায় যে হাসপাতালটা আছে ওটাকে 10 বেড করা হবে, করতে হবে। আর ওই তাহলে জিরানগাছাটাকে 30 বেডে নিয়ে যেতে হবে। এবার তারপরে এইভাবে ব্লক স্তরে ডেভেলপমেন্ট হবে হাসপাতালে। আর যারা কিচ্ছু জানে না ভাঙড় সম্পর্কে, এসে বলে দিচ্ছে হাসপাতাল করে দেবো। হ্যাঁ, প্রাইভেট নার্সিং হোম কেউ বানাতেই পারে, অনেকের পকেটে অনেক পয়সা আছে, তারা নিজেরাও বানাতে পারে, বানিয়ে বলতে পারে সেখানে টাকা দিয়ে চিকিৎসা করাও। সেসব কথা তো বলছি না, বলছি সরকারি হাসপাতালের কথা। তো সরকারি হাসপাতালের কথা হলো যে এই 10 বেডের হাসপাতাল হচ্ছে এই পাশেই পরেরহাট থেকে, তো আর ঢিবঢিবা বেশি দূর নয়, 5 মিনিট বাইকে লাগে, গিয়ে দেখে আসবেন হাসপাতালের বিল্ডিং গুলো হচ্ছে। জিরানগাছায় 30 বেডের হাসপাতাল হচ্ছে, এটা ঘটনা, এটা হচ্ছে, এটা হবে না, হচ্ছে। তাই জিতে এসে হওয়ার গল্প নেই, ইতিমধ্যেই হচ্ছে। হ্যাঁ, যদি আমরা হেরে যাই তাহলে ওটা কমপ্লিট হবে কিনা বলা বড় শক্ত, কারণ ওটা আমরা কবজির জোরে করাচ্ছি, এমনি এমনি নয়, কারুর দয়ায় নয়। ওখানে 3 জনের প্রাণ গেছে, ওখানে প্রত্যেকে জীবন বাজি রেখে লড়েছে, তার জন্য হচ্ছে। ওখানকার যে রাস্তাঘাট এমনি এমনি হচ্ছে না, কারুর দয়ায় হচ্ছে না, কবজির জোরে হচ্ছে। এবং সেই কবজির জোর চাই। কবজির জোর যদি থাকে তাহলে পুরো ভাঙড়ের চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, আমরা এই
কথাটা দিতে পারি আপনাদেরকে, আমাদের সঙ্গে যদি থাকেন তাহলে সেই কবজির জোরে আপনারা পুরো ভাঙড়ের চেহারা পাল্টে দিতে পারবেন। আর ওই মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিই না যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াও আর তারপরে যদি বাড়ি ঘর ভেঙে দেয় তখন আমরা থানাতে পর্যন্ত যাই না। না, সেই রকম আমাদের নেতা নেত্রীরা নয়। তারা নিজেরা কেস খায়, যদি অন্যরা যা কেস খেয়েছে নিজেরা সর্বোচ্চ নেতাও সেই কেস খেয়েছে, তার থেকে বড় কেস খেয়েছে। যখন ভাঙড়ে আন্দোলন হচ্ছিল আমাদের সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন প্রদীপ সিংহ ঠাকুর, তিনি ইউএপিএতে 6 মাস গ্রেপ্তার হয়েছিলেন। এখানে আহ্বাদা বসে আছেন, তিনিও গ্রেপ্তার হয়ে 6 মাস ছিলেন, আমাদের সম্পাদকও 6 মাস ছিলেন। না, এটাও হয়নি যে এলাকার মানুষ জেল খাচ্ছে আর নেতারা সব ঠান্ডা করে বসে আছে। না, সেই রাজনীতি আমরা করি না। তাই কথা হচ্ছে যে আজকে শুনছি, সেদিন শুনছিলাম বিজেপিও বলছে আজকে হিমঘরে, যে এখানে যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে সেও বলছে জিতলে নাকি হিমঘর করবে। জিতলে করবে মানে সরকারে তারাই আছে, কেন্দ্র সরকারে, একদিন চাপ দিলেই হিমঘরটা হতে পারে। সেইটা না করে তারা বলছেন যেটাও তারপর করবো, এরা বলছেন যেটাও তারপর করবো। আর এই কাগজটা আমার কাছে আছে, আমি কাগজটা পড়ে দিচ্ছি, কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি। তারপরে ওরা যেন কথা বলতে আসে, ইংরেজিতে আছে, আমি বাংলা করে দিচ্ছি আপনাদের। আর কারোর যদি সংশয় থাকে, এটা ওই মোবাইল সবার কাছে আছে, আপনারা এটা মোবাইলে ছবি করে নিতে পারেন। হিমঘর নিয়ে কি লেখা আছে সেই কাগজটা আমি বলে দিচ্ছি। এই কাগজটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই দক্ষিণ 24 পরগনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ছিলেন উলগানাথন, ডক্টর উলগানাথন। সেই উলগানাথনে একটা চিঠি, সেই চিঠিটা পাঠাচ্ছেন দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কোঅপারেশন ডিপার্টমেন্টে, নবান্নে, ডিস্ট্রিক্ট ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনা। সাবজেক্ট মানে বিষয়, সিকিং অ্যাপ্রুভাল ফর পারচেজ অফ ল্যান্ড ফর সেটিং আপ মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, এই কথাটার মানে নিশ্চয়ই সবাই বোঝেন যে সেটিং আপ মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ইউনিট 1 পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ব্লক। এটা হচ্ছে বিষয়। কি লিখেছে স্যার? অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট সাইন্ড উইথ জমি জীবিকা ভূমি, এখানে নামটা তিনি ভুল লিখেছেন, যে জীবন জীবিকা ভূমি প্রতিরক্ষা কমিটি ইন 2018 a cold storage unit has to be constructed at পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত। এর মানে হলো যে তিনি অ্যাডিশনাল যে চিফ সেক্রেটারি, মানে মমতা ব্যানার্জির যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তাকে লিখছেন যে স্যার 2018 সালে জমি জীবিকা কমিটির সাথে চুক্তি অনুযায়ী একটা কোল্ড স্টোরেজ পোলেরহাটে তৈরি করার কথা। Recently, the supporters of the committee staged a protest in front of the power grid unit at Polerhat 2 Gram Panchayat, demanding long-pending construction of cold storage structure. মানে আমরা ওই সাবস্টেশনের যে তালা দিয়ে ওখানে আন্দোলনটা শুরু করেছিলাম চুক্তি কার্যকরী করার জন্য, সেইটা নিয়ে লিখেছে যে তারা একটা আন্দোলন করেছে যে ওই কোল্ড স্টোরেজটা তৈরি না হওয়ার কারণে চুক্তিগুলো এখনো পেন্ডিং যে হয়ে আছে, সেই কারণে তারা আন্দোলন করেছিল। এবার সেখানে বলছে সাবসিকুয়েন্টলি এ মিটিং ওয়াজ কনভেন্ড বাই দ্য অনারেবল এমআইসি। অনারেবল এমআইসি মানে হচ্ছে মিনিস্টার ইন চার্জ, মানে মাননীয় মিনিস্টার ইন চার্জ। অনারেবল এমআইসি ডিপার্টমেন্ট অফ ইউডি অ্যান্ড এমএ, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল কর্পোরেশন, মানে ফিরাদ হাকিম উপস্থিতিতে একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ জমি কমিটির সাথে সেই মিটিং হয়েছে। সেই মিটিং এ
it was decided during the meeting that cooperation department would be approached for purchase of land and construction of a multi-purpose cold storage unit, primarily for storing vegetables and fishes. মানে হলো যে সেই মিটিং এ এটা পরিষ্কার হয়েছে যে কোঅপারেশন ডিপার্টমেন্ট তারা একটা মাল্টি-পারপাস যে হিমঘর মানে বিভিন্ন রকমের জিনিস রাখার যে হিমঘর যেখানে প্রাথমিকভাবে সবজি এবং মাছ থাকবে, সেই সবজি এবং মাছের যে সংরক্ষিত করার জন্য একটা হিমঘর তৈরি করার ব্যাপারে কোঅপারেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। The undersigned was directed to send a detailed proposal for purchase of land and a DPR for construction of cold storage unit to your land department for consideration. মানে আমি আপনার কাছে এটা বিবেচনার জন্য পাঠাচ্ছি যে এই যে কোল্ড স্টোরেজ তৈরি হবে তার জন্য যে প্রজেক্ট রিপোর্ট, সেই প্রজেক্ট রিপোর্ট আমরা তৈরি করেছি, সেটাও পাঠাচ্ছি, এবং যে ল্যান্ড জমি কেনা হবে সেই জমি ডিটেলস আমি পাঠাচ্ছি, যেটা আপনি অ্যাপ্রুভ করবেন। এটা লিখে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ডিএম পাঠিয়েছেন এবং সেখানে মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী এটা তে সম্মতি দিয়েছেন। এবং এখানে কি বলা হচ্ছে, value of land to be purchased as per negotiated price with landowners, which is slightly more than the valuation report of ADSR ভাঙর সাউথ 24 পরগনা। সেখানে কত, সেটা হচ্ছে 14 লক্ষ 1,43,43,750 টাকা হচ্ছে জমির দাম, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট as per প্রভিশন হচ্ছে 25 লক্ষ, মিলে হলে কত, আর 50% incentive if land is registered within 30 days of intimation to the landowners। মানে 30 দিনের মধ্যে যদি রেজিস্ট্রি করা হয়, সেই রেজিস্ট্রির খরচ ধরা হয়েছে 7 লাখ টাকা। 7 লাখ 17,000 না 71 লাখ টাকা, 71,71,875 টাকা। তাহলে টোটাল কত হলো, এদিকে 1,43,43,000, এদিকে 71 লাখ, আর এদিকে 25 লাখ মিলিয়ে 2,40,40,15,625 টাকা। এ ডিটেইল ল্যান্ড সার্ভে ওয়াজ কন্ডাক্টেড। মানে এই যে টাকাটার কথা বলছে এটা হচ্ছে জমির দাম, এবং এ ডিটেইলড ল্যান্ড সার্ভে ওয়াজ কন্ডাক্টেড মানে হচ্ছে মানে জমি যেটা কেনা হবে সেই জমি পুরোপুরি সার্ভে হয়ে গেছে। And market rate of the land required was assessed by the ADSR, মানে additional ADSR যে সে মার্কেট ভ্যালু অনুযায়ী দাম দর ঠিক করে ফেলেছে ভাঙড়ে। তো এই যে চিঠিটা, যদি কারোর কোনো সংশয় থাকে এখানে দেওয়া আছে, এখন মোবাইলেই ছবি করে নেওয়া যায়, সেই ছবি করে অন্যদেরকে দেখাতে পারেন যে হিমঘরটা আসলে তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তৈরি করার জন্য ওই নতুন হাটের পাশে একটা জমি 1.5 বিঘা, কত 1 একর 3 বিঘে 4.5 বিঘে 1.5 একর, তাই তো 1.5 একর লেখা আছে। 1.5 একর জমি ইতিমধ্যেই দেখা, সার্ভে এবং তার দাম ঠিক হয়ে গেছে জমি কমিটির সঙ্গে চুক্তি অনুযায়ী আন্দোলনের ফলে। এখন যদি সবাই এসে বলে আমাকে জেতাও, আমি হিমঘরটা বানাবো, হ্যাঁ আটকে দিতে পারে, এইটুকু বলতে পারি, আটকে দিতে পারে যে আমাকে জেতাও, আমি আটকে দেবো। কারণ আমি শুনেছিলাম তৃণমূলের নেতারা নাকি বলেছে এখানে হিমঘরের কিসের দরকার। আমরা জানি এই পোলের হাটে, যে পোলের হাটের দিন ওই কপির সিজনে কপি রাখার জন্য ফাইন দিতে হয়, কি তাই তো জানি। আর সেখানে পাশে যদি একটা হিমঘর থাকে, সেখানে
কপি যারা উৎপাদন করে, সবজি যারা চাষ করে, এই এলাকা থেকে সবজি কলকাতায় যায়, তারা যদি সংরক্ষিত রেখে সিজনের পরে যদি সেটাকে বিক্রি করতে পারে, তাহলে 2 পয়সা তার আসতে পারে। অর্থাৎ কৃষকদের স্বার্থে এই হিমঘরটা যেখানে এত দরকার, একটা কথা যদি কেউ বলল না। আর এখন নির্বাচনের আগে এসেছে যখন, অর্ডারটা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, তখন এবারে হিমঘর আমরা তৈরি করব, হাসপাতাল তৈরি করব, এসব দাবি নিয়ে। আর কর্মসংস্থানের কথা, কর্মসংস্থান কত হয়েছে? আচ্ছা ধরে নিলাম যে 10 বছরে কর্মসংস্থান হয়নি, তার আগের 34 বছর এই এলাকার কটা ছেলে মেয়ে চাকরি পেয়েছে? তাহলে তার জবাবটা কি দেবে? যে তখন ব্যাপারটা যদি এরকম হতো যে না তখন চাকরি পেত, এখন চাকরি পাইনি, না ব্যাপারটা তা নয়। একটা নীতি লাগে যার উপর দাঁড়িয়ে চাকরি হতে পারে। আমরা দাবি করছি যে এই এলাকায় কৃষিভিত্তিক শিল্প তৈরি করা হোক, এই এলাকাতেই অনেক জমি আছে। আমরা দাবি করছি যে ধরুন এই যে ভেরিগুলো আছে, ভেরিগুলো এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়ে আছে শালি জমি হিসেবে, মানে না আগের সরকার না এখনকার সরকার কারোরই কিন্তু সেই সময় হয়নি যে সেগুলোকে ভেরি হিসেবে রেজিস্ট্রেশন করাবে। ভেরি হিসেবে যদি রেজিস্ট্রেশন হতো, এই যে আমফানের সময় জল ঢুকে কত ভেরির মাছ বেরিয়ে ভেরি যারা চাষ করেছে তারা নিঃস্ব হয়ে গেছে, কিন্তু কি করবে? তাদের তো ভেরি হিসেবে রেজিস্ট্রেশন নেই, ক্ষতিপূরণ পাবে কি করে? ভেরি হিসেবে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সরকারি সুযোগ সুবিধা পেতে পারে, ব্যাংক লোন পেতে পারে, মৎস্য চাষের এই এলাকায় একটা উন্নত জায়গায় পৌঁছে যেতে পারে, মৎস্য ব্যবসার ক্ষেত্রে একটা উন্নত জায়গায় পৌঁছে যেতে পারে। না, তা তাদের করার সময় নেই। ভাঙড়ে কোথায় কোন জিনিসটা কম আছে? এখানে মাছ আছে, সবজি আছে, এখানে এত লোক, এত কি বলবো যে সবাই এত ভালো কাজ করতে পারে, কর্মঠ মানুষ আছে, তা সত্ত্বেও নাকি এখানকার মানুষ সবচেয়ে খারাপ ভাবে থাকবে। আর ওই কথাটা তো ছেড়েই দিলাম, এই যে বিদ্যাধরী নদীর কথা, বিদ্যাধরী নদীর সংস্কারের কথাটাকে চুক্তিতে আছে, ওয়েবসাইটে যাবেন, একবার খবর এসেছিল এই সময় কাগজে, সেটা হচ্ছে বিদ্যাধরী নদীর সংস্কারের জন্য 4,500 কোটি টাকা স্যাংশন হয়েছে। তো দেখা গেল বিদ্যাধরী নদীর কিছু কিছু সংস্কার আমরা করাতে পেরেছি, ওই বাঁধগুলো তৈরি করা, এগুলো টুকটাক। আর ওই তলা থেকে, বাঁধের তলা থেকে মাটি কেটে নিয়ে যাওয়া, সেগুলো বন্ধ হয়েছে। তার ফলে নদীটা অন্তত এখন ঠিক আছে। তো এই চুক্তি আছে বিদ্যাধরী নদীর সংস্কার, সেই চুক্তিতে এটা আছে যে বিদ্যাধরী নদীর সার্ভে কমপ্লিট হয়েছে, এখন সমস্ত জায়গায় সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে যে ওই শোধন করার জন্য প্ল্যান্ট বসবে, তার কাজও অনেকটা এগিয়ে আছে। তাই সমস্ত মানুষের কাছে আহ্বান যে আপনারা সেই কাজকে এগিয়ে যেতে দেবেন নাকি সেই কাজ আরো পিছিয়ে যাক চাইবেন, সিদ্ধান্ত আপনাদের। এই জায়গা থেকে আমরা আপনাদের কাছে না শুধু ভোট আমরা এই কারণে চাইতে আসেনি যে মির্জা হাসান ইয়েতে যাবেন, বিধানসভায় যাবেন, মির্জা হাসান জনগণের আন্দোলনে আছে, জনগণের আন্দোলনে থাকবে এবং ভাঙড় যাতে নিজের মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে, নিজের শক্তির উপর দাঁড়াতে পারে, তার জন্য মির্জা হাসানকে ভোট দিয়ে এই সংস্কারের কাজগুলো চূড়ান্ত করুন। এবং শেষ কথা আমি এটা শেষ করবো যে ট্রাক্টরের জন্য লড়ছে, যে ট্রাক্টর আজকে বিজেপিকে আটকানোর কথা বলেছে, সেই ট্রাক্টরের পক্ষ থেকে 26 তারিখ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। দিল্লির কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছে। এই এলাকার সমস্ত কৃষক বন্ধুদের, এই এলাকার সমস্ত ব্যবসায়ীদের কাছে আহ্বান যে 26 তারিখ, 26শে মার্চ আপনারা ভারত বন্ধ করে আরো একবার বিজেপি সরকারকে এই চেতাবনী দেবেন যে তুমি যদি আইন বাতিল না করো সারা ভারত তৈরি হচ্ছে। আর জমি কমিটি এবং সিপিআইএম এর নেতৃত্বরা পথে নেমে সেই ভারত বন্ধকে সফল করবে। আপনারা সঙ্গে থাকবেন, মির্জা হাসানের সঙ্গে থাকবেন, ট্রাক্টর চিহ্নে ভোট দেবেন, 26 তারিখের ভারত বন্ধ সফল করবেন। এই বলে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।